ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন। একাত্তর টেলিভিশনের পর্দায় দেখছেন ঈদের এই কটা দিন ধরে উৎসব যোগ। আমি রুবাইয়াত অদিতি আছি আপনাদের সাথে। উৎসবের আমেজ নিয়েই আড্ডা হচ্ছে প্রিয় সব ব্যক্তিত্বদের সাথে। আজকেও আমাদের সাথে যারা এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন দুজনই খুবই পছন্দের মানুষ, বিশেষ করে মিডিয়া অঙ্গনে যারা চোখ রাখেন তাদের খুব প্রিয় মুখ। আমাদের সাথে অভিনেত্রী রুনা খান আছেন চিত্রনায়ক রোশন। দুজনকেই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ কেমন কাটে সেটা দিয়েই শুরু করি। রুনা খানের কি ঈদ পুরোটাই আসলে পরিবারের সাথে কাটানো হয় বা পরিকল্পনা কি সেটাই থাকে? হ্যাঁ, একদমই সেটাই। ছোটবেলায় যেটা হতো যে দাদুর বাড়ি নানুর বাড়ি যাওয়া হতো এবং তখন ভাই বোনদের সাথে কাজিনদের সাথে খুবই একটা উৎসবের সময় কাটতো। আর বড়বেলায় নিজের পরিবার হবার পর নিজের পরিবারের সবার ছুটি, বাবা মার সাথে দেখা হয়। তারপরে ঈদের আরও যে ছুটিগুলো সময়টা থাকে সেই সময়টায় বন্ধু কাছের মানুষজন তাদের সাথে, হ্যাঁ, একেবারেই পরিবার এবং বন্ধু কেন্দ্রিক সময় কাটানো। রোশনের ঈদ কেমন কাটে? দুই সন্তানকে নিয়েই কাটে কি? না, এবার তো গত ঈদে তো আমার ফার্স্ট বেবিকে পেয়েছিলাম প্রথমবার। আর মানে এই ঈদে হচ্ছে আমার সেকেন্ড বেবি। ওর তো বয়স মাত্র 1 মাস 15 দিন। আর সেকেন্ড বেবি 1 বছর মানে 1 মাসের মতো হয়েছে। সো মানে আমি প্রতিবার ঈদটা হোম টাউনেই করি আব্বু আম্মুর সঙ্গে। তবে আনফর্চুনেটলি এবার যেতে পারিনি, কারণ দুজনের জন্য ঢাকায় থাকতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার সিনেমা মুক্তি পেয়েছে, রিভেঞ্জ। আসলে ঢাকা স্টে করার কি। সিনেমা প্রসঙ্গে যেহেতু এসেছি এবং ঈদে সিনেমা মুক্তি পাওয়া এটা অবশ্যই একটা অনেক বড় ব্যাপার। তো কেমন সাড়া পাচ্ছেন? আর জানতে চাই যে এই মুভিতে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে কেমন ছিল? সিনেমাটা অ্যাকশন জনরার। এই ছবিটা অলমোস্ট 2.5 ইয়ার হয়েছে, শেষ হয়েছে। সো লাস্ট 2.5 ইয়ার ধরেই আসলে অপেক্ষায় ছিলাম যে ছবিটা কবে মুক্তি পাবে। আমার যারা একটা নাম্বার অফ অডিয়েন্স রয়েছে যারা আমাকে সিনেমার জন্য অপেক্ষায় থাকে, তাদের জন্য মানে ইটস এ ভেরি গুড ফিল্ম, বিকজ দে লাভ অ্যাকশন অ্যান্ড আই লাভ টু অ্যাকচুয়ালি অফার দেম অ্যাকশন ফিল্ম। সো দে আর ভেরি হ্যাপি ইন দিস ঈদ। দর্শক খুশি হলেই শিল্পীরা নিশ্চয়ই খুশি। রুনা খানের কাজ নিয়ে জানতে চাই, ঈদের কাজ নিয়ে ব্যস্ততা কতটুকু গেল এবার? এই সময়ে এসে আমার কাছে আসলে কাজের সংখ্যার চাইতে মানে মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নতুন যখন কোন একটা কাজের অফার আসে তখন কোন দিকগুলো দেখেন, বিবেচনায় রাখেন কোন দিকগুলো মূলত? আমার কাছে যেই কাজগুলোর প্রস্তাব আসে তার মধ্য থেকে যে একটা দুটো কাজ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা হয়তো বা সেরকম জায়গায় গিয়ে দাঁড়াবে, বা আমি যেমন গল্পে বিশ্বাস করি, আমি নিজেকে যেই কাজের মধ্যে দেখতে চাই, সেরকম যে একটা দুটো আমার কাছে ঠিকঠাক মনে হয়, আমি সেই কাজগুলোর সাথেই যুক্ত হবার চেষ্টা করি। এক সময় করেছি, কিন্তু সেই সময়টা আসলে বহু আগেই আমি পেরিয়ে এসেছি। এখন আমি মানে গত প্রায় আসলে 10 বছর ধরে আমার 1 বছরে একটা হালদা মুক্তি পাচ্ছে, একটা ছিটকিনি মুক্তি পাচ্ছে, বা ওটিটিতে একটা কষ্টনীর মুক্তি পাচ্ছে, তারপরের বছর একটা বোধ মুক্তি পাচ্ছে, তারপরে চরকিতে একটা আন্তনগর মুক্তি পাচ্ছে। আমি এভাবেই কাজটা করছি এবং সেই কি বলবো, সেই ধারা করলে চিন্তা করলে এই বছর আসলে অনেক বেশি কাজ করে ফেলেছি। ওই যে এর আগে আমি বলেছিলাম যে ঈদ পার্বণ ধরে আমার কাজ করা হয় না, আমি কাজ করি আসলে বছর ধরে। যে তো এই বছরে যেমন আমি দুরন্ত টিভিতে একটা শো করেছি, একটা ফ্যামিলি গেম শো, দুরন্ত ফ্যামিলি। কাজটা আমরা করেছি 52 পর্ব, 104টি পরিবার, 1 বছর, অনেক ইনভলভমেন্ট ওখানেই ছিল। তো এই গেল একটা কাজ। আরেকটা কাজ আসলে আমি বিএসআরএম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি এবং তাদের 4টি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। এবং বলছিলেন যে বছর জুড়েই যে অনেকগুলো কাজ গিয়েছে, সেখানে আসলে এইরকম বড় বড় প্রজেক্টগুলো ছিল বলে অনেকগুলো কাজ হয়েই গিয়েছে আসলে। হ্যাঁ, এবং সেই বিজ্ঞাপন চিত্রগুলো আসলে প্রতিটিরই বক্তব্য এমন যে নারী শিক্ষা, যেমন বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন। আমি নিজে আসলে এভাবে বিশ্বাস করি। আমি নিজে বিশ্বাস করি নারীকে শিক্ষিত হতে হবে, নারীকে স্বনির্ভর হতে হবে এবং নিজের যা কিছু প্রয়োজন তার জন্য নিজেকেই যোগ্য করে তুলতে হবে। কাজের মান প্রসঙ্গে আমি রোশনের কাছেও জানতে চাই। কিছু সমালোচনার জায়গা এরকম উঠে আসে, এটা আমিও কোথাও পড়েছি যে রোশন বোধহয় আরো একটু সচেতন হয়ে
তার কাজগুলো বাছাই করতে পারে? আপনার কাছে কি এরকম মনে হয়, বা আপনার কাছের মানুষজন যারা পরামর্শ দেন তাদের কাছ থেকেও কি এই ধরনের পরামর্শ না, পান? সচেতন তো ডেফিনেটলি হওয়া উচিত। প্রতিটা আর্টিস্টেরই তাদের কাজ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। আমার রিসেন্ট টাইম আসলে সিনেমা তো অনেক করা হয়েছে। ইনফ্যাক্ট এই বছর মুক্তির জন্য অলমোস্ট প্রায় 13 থেকে 14টা সিনেমা ছিল। আচ্ছা, সো এর মধ্যে হয়তোবা কিছু সিনেমা মুক্তি পেয়ে গেছে। এর কিছু কিছু কাজ হয়তোবা দেখা যায় 4 বছর আগে স্টার্ট হয়েছে এবং সেটা 4 বছর পরে এসে রিলিজ হচ্ছে। তো ওই সময়টা আসলে কম্পারেটিভলি নতুন থাকার কারণে অনেক কাজে হয়তোবা সিলেকশন প্রপারলি হয়নি। হয়তো 3টা কাজ খুব বেশি স্পেশাল, একটা ভালো, 2টা হয়তো মানে আপ টু দ্য মার্ক না, বা হয়তোবা দেখা গেছে যে প্ল্যান করেছি গল্পটা একদম শুরুর দিকে যেরকমভাবে প্ল্যানিং করা হয়েছে, ডিরেক্টর বা প্রডিউসার আলটিমেটলি সেই প্ল্যান অনুযায়ী কাজটা শেষ করতে পারেনি। তো আলটিমেটলি হয় কি, ছবিটা দর্শকদের সামনে যেভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে, সো এই কথাগুলো আসলে ফেস করতে হয় যে আই হ্যাভ টু বি সিনসিয়ার। সো আসলে হ্যাঁ, ডেফিনেটলি উই হ্যাভ টু বি, কিন্তু সবসময় আসলে আমাদের এই দায় থাকে না। বাট অফকোর্স দেন এগেন আই ওয়ান্ট টু সে যে আমার সামনে যে কাজগুলো আসছে, ইনশাআল্লাহ রিভেঞ্জ সহ, রিভেঞ্জ তো মুক্তি পেয়েছে, পুলসিরাত, জামদানি সহ আর বেশ কিছু কাজ, প্রেম পুরাণ, এইগুলো নিয়ে ইনশাআল্লাহ আশা করি আমার দর্শকরা কমপ্লেন না, মানে সচেতনতার কথা যেটা বলে, আই উইল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই মাই অল দ্য অডিয়েন্স ইনশাআল্লাহ ইন ফিউচারে যে প্রজেক্টগুলো আসছে। আচ্ছা, দর্শকদের কথা যেহেতু আপনি কাজ কমিয়ে দিয়েছেন, দর্শকদের কাছ থেকে ফিডব্যাক এরকম পান কিনা যে তারা আপনাকে মিস করছে বা পর্দায় আর একটু বেশি দেখতে চায়? হ্যাঁ, কিন্তু আসলে আমি আমার জীবনে আমি কি চাই সেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমাকে কিভাবে দেখতে চাই সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আসলে আমি চাই দর্শক আমাকে এভাবেই দেখুক, বছরে একবার দেখুক, 2বার দেখুক, কিন্তু যেই কাজের মধ্য দিয়ে দেখবে সেই কাজটা অভিনেতা রুনার প্রোফাইলে কিছু যোগ করবে। নিশ্চয়ই, যেহেতু আমরা কাজের কথাই বলছি এবং রোশান যেহেতু মূলত বড় পর্দারই মানুষ, তো বড় পর্দা নিয়ে, বিশেষ করে এফডিসি কেন্দ্রিক ছবি নিয়ে আসলে এত এত আলোচনা হয়, আলোচনার চাইতে অনেক সময় দেখি যে সমালোচনা বেশি হয়। এফডিসি কেন্দ্রিক ছবি নিয়ে এফডিসি নির্বাচন নিয়ে বেশি আলোচনা হয়। হ্যাঁ, আপনার মন্তব্য শুনতে চাই আসলে। আমরা যাদেরকে এফডিসি কেন্দ্রিক ডিরেক্টর বলি, এফডিসি কেন্দ্রিক বলতে যারা এফডিসির বিভিন্ন সদস্য হিসেবে ইনভলভ আছেন, বা অনেক প্রবীণ যারা ডিরেক্টর, যারা একসময় অনেক সুপারহিট সিনেমা দিয়েছেন, তাদের সঙ্গে আসলে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। আমি জানি না কখনো হবে কিনা, ইনশাল্লাহ হয়তো বা হলেও হতে পারে। তবে হ্যাঁ, হয়তো এই জেনারেশনের অনেক ডিরেক্টরদের সঙ্গে হয়তো আমাদের কাজটা বেশি করা হয় না, কিন্তু ওখানকার পরিবেশ কিংবা এই যে নির্বাচনের কথা আপনিই বললেন, এগুলো নিয়ে কোনো মন্তব্য করবেন? এইগুলো নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই। মানে আমার কথা হচ্ছে যে এফডিসিতে এবার যারা নির্বাচিত হয়েছে, অসংখ্য অ্যাপ্লিকান্টরাই আসলে আমার সঙ্গে কাজ করেছে। কেউ হয়তো বা, যেমন মিশা ভাই হচ্ছে ভিলেন, দীপজল ভাইয়ের সঙ্গে আমার কখনো কাজ হয়নি। অনেকেই আছে, যেমন জয়, মানে তরুণ নেতা, সে আমার ভাই ব্রাদার। সো আসলে আমি এফডিসিটাকে আমি হেট করি না, মানে এফডিসি তো আমাদের প্রাণকেন্দ্র, মানে নির্বাচনের কথা বলছি, নির্বাচনটাকে আমি হেট করি না। আমি চাই যে নির্বাচন অন্ততপক্ষে যারা নির্বাচিত হয়েছে আমাদের শিল্পীদের জন্য তাদের জায়গা থেকে সর্বোচ্চ যতটুকু ওয়েলফেয়ার করা যায় সেটা যেন তারা করে যায়। অন্তত শিল্পীদের ন্যূনতম ওই দাবিটা তো থাকছেই, হ্যাঁ, যেন উন্নতি যেন হয় আর কি এফডিসি এবং সার্বিক চলচ্চিত্রের। রিভেঞ্জ মুক্তি পেল, একই সাথে মুক্তি পেয়েছে বাংলাদেশের 25 বছর ধরে যিনি সুপারস্টার শাকিব খানের ছবি। তো কম্পিটিশনের জায়গাটা আসলে কেমন, বা এটার জন্য একটা কোনো স্পেশাল ফিল কাজ করে কিনা? হ্যাঁ, শাকিব ভাইয়ের তো আসলে অসংখ্য ছবি তার লাইফ টাইমে, ইফ আই এম নট রং, অলমোস্ট প্রায় 400 ছবির ভাইয়া দর্শকদেরকে উপহার দিয়েছেন। সো ইটস এ বিগ কন্ট্রিবিউশন ফর দ্য ইন্ডাস্ট্রি। বিগত ঈদগুলোতে যে ছবিগুলো দেখেছি তার থেকে কম্পারেটিভলি একটা স্ট্রং এবং খুব ভালো একটা সিনেমা, বিগ বাজারের একটা সিনেমা এসেছে, যেটা নির্মাণ করেছে রায়হান রফি। সো ওই রকম বাজেটের সিনেমা কিন্তু সচরাচর সোলো হিরোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে রেয়ার। সো হ্যাঁ, কম্পারেটিভলি অবশ্যই আমার সিনেমার বাজেট এত না, বাট বাংলাদেশ ফিল্ম অ্যাসপেক্ট থেকে আমার সিনেমার যথেষ্ট বাজেট এবং ভেরি স্ট্রং কন্টেন্ট। সো আমার কাছে, আমি কম্পিটিশন আমি ফিল করি না, কারণ আমার কাছে মনে হয় এটা একটা পরিবার।
পরিবারের দুজন সদস্য, বড় ভাই ছোট ভাই, আসলে এখানে মারামারি বা হাঙ্গামা বা কম্পিটিশনের কিছু নাই, দুজনের আসলে অডিয়েন্সের জন্য কন্ট্রিবিউট করছি। Right. সো আমি বিলিভ করি একটা হেলদি কম্পিটিশন। হেলদি কম্পিটিশন, এবং শাকিব ভাইয়ের ছবিটা অনেক ভালো যাক এবং দর্শক আমার ছবিটা অনেক ভালো দেখুক এবং দুটো সিনেমা হিট করুক, এটা আমি প্রত্যাশা করি। চমৎকার। রোশনের কাজের ব্যস্ততার জায়গাটাতে আসতে চাই। আপনি বেশ কিছু কাজের কথা ইতিমধ্যে বলেছেন যেগুলো পাইপলাইনে আছে, এই বছর আসতে যাচ্ছে। উৎসব কেন্দ্রিক সিনেমার প্রতি একটা আলাদা আকর্ষণের জায়গা থাকে দর্শকদের, এর বাইরে বিশেষভাবে উল্লেখ করতে চান কোন কাজগুলো? আচ্ছা, আনরিলিজ ফিল্মগুলোর মধ্যে আমার বেশ কিছু ছবি এখন মুক্তির জন্য কমপ্লিট, লাইক হচ্ছে পুলসিরাত, ভেরি স্পেশাল ফিল্ম অফ মাইন্ড। আমি প্রথমবার মনে হয় আমাকে অজপাড়া গ্রামের গল্পে আমাকে দেখবে, বাট আচ্ছা আচ্ছা, আমার মানে লাইক হচ্ছে এক রাফ টাফ কিছুই দেখবে, কিন্তু অজপাড়া গ্রামের গল্প। আচ্ছা এখানে মাঝখানে একটু থামাই। please. এই রাফ টাফ চরিত্র বা অ্যাকশন জনরার মুভির বাইরে কিছু করার ইচ্ছা এটাই তো হয় না? বাইরে। তারপরেও তো রাফ টাফ হয়ে যাবে না? রাফ টাফ থাকবে, সেটা বাইরেও থাকবে আর ভিতরেও থাকবে, দুটোই থাকবে। একদম একদম চকলেট হিরো কখনো করবেন না? আপনি বলেন, রুনা খান দেখতে চান কিনা রোশনের মতো একজন সুন্দর হ্যান্ডসাম হিরোকে চকলেট হিরো হিসেবে? Chocolate আমার hero। মনে হয় কি অদিতি, মানে যে কোনো মানুষেরই, আমাদের তো সময়ের সাথে সাথে ভাবনা, অভিজ্ঞতা সবকিছু বদলায়, এবং অভিনেতাদের জীবন জার্নিও কিন্তু তাই। আজকে আমরা যে রোশনের সাথে কথা বলছি, হয়তো 5 বছর পর বা 10 বছর পর ওর নিজের ভাবনার পরিবর্তন হবে, Change ও হবে, নিজে yeah. নিজেকে অন্য জায়গায় দেখতে চাইবে। আচ্ছা আমি উত্তরটা দিই। সেটা হচ্ছে যে পুলসিরাত একেবারে special। জি, পুলসিরাত একেবারে আসলে অজপাড়া গ্রামের ভীষণ রকমের মানে খুব কালিমাখা, মানে একেবারে জন্য একদম মানে 5 শেডস ডার্কনেস। আমার সঙ্গে কয়েকটা বুবলি ছিল, সো আমরা দুজনেই খুব মানে স্ট্রাগল করেছি এই ছবিটার জন্য। পুলসিরাত বাদে যদি চিন্তা করি, আমার আনাদার স্পেশাল ফিল্ম ইজ জামদানি। জামদানি পলি একটা ট্রু স্টোরিকে সরকারি অনুদানের ছবি, আমি যদি ভুল না করে থাকি, অনিরুদ্ধ রাসেলের ছবি। রাসেল ভাই পরিচালনা করছে এটা। তারপর হচ্ছে প্রেম পুরাণ রয়েছে, আমার কোয়েক্টর হচ্ছে এটার পুবলি। অ্যান্ড দেন ডার্লিং একটা ছবি আছে, যেটা একটা জেমস বন্ড সিরিজের মতো একটা অ্যাকশন ফিল্ম। আচ্ছা, ওটার হয়তো আমরা নেক্সট মান্থে ইউকেতে যাব, এবং লন্ডন লাভের শুটিং আমরা যাব থাইল্যান্ডে আগামী। এগুলোর কাজ এখনো বাকি এবং আছে। অপারেশন জ্যাকপোর্টের শুটিং চলছে, বেঙ্গল মাল্টিমিডিয়ার একটা ফিল্ম, যেটা কমপ্লিট হয়েছে ওটা মুক্তির জন্য। ওটা রিলিজ ডেট আমি জানি না এখনো, কবে রিলিজ দিবে, সেটা নাম হচ্ছে কর্পোরেট। সবগুলো কাজের জন্য শুভকামনা থাকবে। আমরা একদম আড্ডার শেষ ভাগে চলে এসেছি। কাজের জায়গার বাইরে রুনা খানকে যেটা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা নিয়ে কোনো ধরনের বাড়তি চাপ অনুভব করেন কিনা এতদিন ধরে কাজ করার পর, এবং কাজের ধরনে পরিবর্তন আনা, বা এই যে আপনি বলছিলেন যে কাজের মানের দিকে আলাদাভাবে চোখ রাখা, এই সব কিছুর পাশাপাশি এখন তো সোশ্যাল মিডিয়াও একটা বড় অংশ হয়ে গিয়েছে শিল্পীদের জন্যও। তো সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নেতিবাচক কথাগুলো কি প্রভাব ফেলে? ওই যে কাজের ধরনের পরিবর্তন আনার কথা বলছিলেন না, মানে বা আমি বলছিলাম, বা কাজের বাইরেও আসলে কথা হয়, পোশাক আশাক নিয়ে অনেক কথা শুনতে হয়। মানে এগুলো আসলে হয় কি, মানে কাজের যেমন ওই যে খুব কম কাজ করি, বারবারই বলছি আমি যে বছরে 2-3টা কাজ করি, কিন্তু সেই তুলনায় এই বছর অনেক বেশি করে ফেলেছি। 2টো প্রজেক্টের কথা বললাম, এবং আরও 3টি প্রজেক্ট, যেমন আমি মাসুদ পথিকের একটি চলচ্চিত্রে কাজ করেছি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি হল রিলিজ হবে, বক। আমি কৌশিক শঙ্কর দাসের আরেকটি চলচ্চিত্রে কাজ করেছি, দাফন, যেটাও থিয়েটার রিলিজ হবে, এবং এর মধ্যে আমি তৌফিক এলাহির আরেকটি চলচ্চিত্রে কাজ করেছি, নীলপদ্ম। আর আমাদের শাহরিয়ার নাজিম জয়ের আরেকটি ওয়েব ফিল্মে কাজ করেছি, শোধ। এই 4টি কাজেরই শুটিং সম্পন্ন হয়ে আছে, এবং সামনে মাসে অগাস্টে আমি আরেকটি নতুন চলচ্চিত্রের কাজ করতে যাচ্ছি। আমার জন্য কিন্তু অনেক বেশি কাজ অদিতি, মানে আমার অনেক বেশি কাজ। তো সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়, যে শিল্পীদের, আমি মনে করি কি, শিল্পী বলতে আমি আসলে নিজেকে অভিনয় কর্মী বলতে স্বচ্ছন্দ বোধ করি। তো যেহেতু আমার কাজটা অভিনয়, তো আলোচনা সমালোচনা যেটাই হোক, সেটা যেন আমার কাজটা নিয়ে হয়। সেখানে প্রশংসা হলেও ভালো লাগে, সমালোচনা হলেও আরও ভালো করবার পাওয়া যায়, হ্যাঁ, মানে সংশোধন করবার জায়গাটা পাওয়া যায়। কিন্তু সেসব বাদ দিয়ে যখন আসলে একেবারেই অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, বা অপ্রয়োজনীয়, সেগুলো আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই। তবে একটা মুশকিলের ব্যাপার হচ্ছে কি, মানুষের হাতে এখন অনেক সময়,
আর মানুষের শুধু সময় না, মানুষ নিজেকে নিয়ে ভীষণ অসুখী। আগে একটা সময় আমি ভাবতাম যে মানুষ তার অন্যকে নিয়ে আলোচনা করছে, এরা বোধহয় আসলে এদের তেমন কোনো বোধ বা শিক্ষা সে সমস্ত নেই। কিন্তু আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে অভিনেত্রীদের, তো অভিনেত্রী দুইজনকেই, বিশেষ করে অভিনেত্রীদেরকে, নারী অভিনেত্রীদেরকে মানে অসম্মান করবার ব্যাপারে উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যারিস্টার কেউ কম যান না। তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে নিশ্চয়ই এমন অসুখ আছে। এবং আপনি যেটি বলছিলেন যে এই ব্যাপারগুলো আসলে এতই অপ্রয়োজনীয় যে আপনি এড়িয়েই চলতে চাই। অদিত, আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলি। আমরা ধরেন ঐশ্বরিয়া রায়, বিশ্ব সুন্দরী, তিনি এবার কানে গিয়েছেন, তিনি একটা লুক তৈরি করেছেন। সেটার আসলে কি হতে পারে? আপনি কি করবেন? দেখবেন, ভালো লাগলো ভালো, ভালো না লাগলো নাই। আপনি কি ওখানে গিয়ে এক প্যারা লিখতে বসবেন? আপনি কি বলেন তো আমাকে? বসবেন। যেটি বলছিলেন যে হাতে হয়তো সময় এবং আগে আমি ভাবতাম যে বোধহয় যাদের শিক্ষা নেই বা সেই মানের মানুষ যারা নন, তারাই বোধহয় এই কাজগুলো করেন। কিন্তু আমি এটা গত কয়েক বছরে আবিষ্কার করেছি, অনেক উচ্চশিক্ষিত, অনেক প্রতিষ্ঠিত, কিন্তু নিজের ব্যক্তি জীবনে অনেক অসুখ, সেটার অপ্রাপ্তি, সেটার ক্ষোভটা তিনি আসলে সারা পৃথিবীর অভিনেতা অভিনেত্রীদের উপর ঝাড়েন। আমরাও তার বাইরে নই। দুঃখজনক হচ্ছে আমাদের হাতে আর সময় নেই, আমরা এই গল্প আর এগিয়ে নিতে পারছি না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। আর ঈদের ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন সেই জন্য বিশেষ করে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো সময় কাটলো। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। ঈদ বিশেষ আয়োজন উৎসব যোগে আমরা আড্ডা দিচ্ছিলাম, এতক্ষণ কথা হচ্ছিল নানান বিষয় নিয়ে। আর দিনভর সংবাদের জন্য আপনারা নিশ্চয়ই থাকছেন ৭১-এর সাথে। সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।